এই 2 দিন পর ও উঠে বসেছে। আর আমাদের অবস্থা যদি দেখেন খুবই বিধ্বস্ত, ওই একই জামা পরাই আছি এবং এই যে ও অবস্থায় পিচ্ছি কাচ্ছে, অনেকদিন স্কুল যেতে পারে না স্কুলের জন্য। আর ওর অবস্থা আমি একটু জাস্ট বলি, ওর ফিভার কিন্তু 105.5 ডিগ্রির উপরে ছিল এবং এমন একটা কন্ডিশন, সিআরপি যারা মেডিকেল ব্যাপারটা জানেন 220-এর উপরে ছিল এবং মানে আমরা পুরো অসহায় অবস্থায় ছিলাম যে কোথায়। কিন্তু এই হসপিটালে আসার পরে আপনারা হয়তো ছবি দেখেছেন, এত র্যাপিড কাজ করেছে সব কিছু এবং এখন মানে খুবই মানে এতগুলো অ্যান্টিবায়োটিক স্টেরয়েড পর্যন্ত দিয়ে খুবই র্যাপিড এখন কিন্তু উঠে বসছে। এবং এই যে এই সময়টা খুবই খারাপ যাচ্ছে, যে এত হাই ফিভার হচ্ছে, জ্বর, অনেক মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। আমি সবাইকে সতর্ক করেছিলাম এবং আমরাও এই সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছি। তো ওর অনেকটাই ইমপ্রুভ এবং রিকভারির দিকে এবং খুব তাড়াতাড়ি কাজ করার পরে এখন বর্তমানে সিআরপি 120-এ চলে আসছে। আশা করা যায় WBCও কমে আসছে, আশা করা যায় ঠিক হয়ে যাবে। এবং এই হসপিটালের কথা না বললেই না, মানে এত যত্নের সাথে এত র্যাপিড ওয়েতে ওনারা কাজ করেছেন এবং মানে খুবই কেয়ারের সাথে। আমি যখন যেটা চেয়েছি মুহূর্তের মধ্যে ইনস্ট্যান্ট, এবং ডাক্তাররা প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বের সাথে দেখেছেন। এবং যিনি অনেক বেশি সাপোর্ট দিয়েছেন আমাকে, রুবেল ভাই। হসপিটালের নামটা বলে দিই, ফরাজি হসপিটাল আমাদের বাসার অনেক কাছে, রামপুরাতেই। আমি এই হসপিটালে, রুবেল ভাই আমাকে অনেক আগের থেকে পরিচয় এবং উনি আমাকে এর আগে আমার পা যখন ভেঙেছিল অনেক মানে নাই জায়গার থেকে সাপোর্ট দিয়েছেন। জাস্ট রাস্তায় হঠাৎ করে দেখে বলছে আমি তো এখানকার ডিরেক্টর, আপনার কি লাগবে, জাস্ট অ্যাম্বুলেন্স, ভাইয়ের মতো সাপোর্ট দিয়েছে। এবং আরেকজনের কথা না বললে নয়, মোক্তার ভাই, উনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। উনিও আমাকে, আমার আব্বু যখন অসুস্থ ছিল সেই সময় থেকে, সেই যে 2000 সাল, ওই সময় থেকে সাপোর্ট দিয়েছে অনেক। আর রুবেল ভাই তো আছে একদম ভাইয়ের মতন, আমাকে একদম আমার মেয়েকে যেরকম ভাবে আমি যেই কেয়ার পেয়েছি মানে বলার মতো না। যখন যেটা চেয়েছি উনি জাস্ট পিছনে ছিলেন, কিন্তু যারা যারা ছিলেন এবং এখানকার নার্স থেকে শুরু করে ডাক্তারের কথা না বললেই নয়, নুরুল ইসলাম সাহেব শিশু বিশেষজ্ঞ, ডক্টর নুরুল ইসলাম শিকদার, এবং আরেকজন ডক্টর আনাম, ওনারা এমনভাবে কেয়ার নিয়েছেন। প্রথমে ওনারা সাসপেক্ট করেছেন যে কালচার করতে হবে, টাইফয়েড নাকি লাং ইনফেকশন নাকি এরকম ধারণা করছিলেন। আবার তারপরে ভাবতেছিলেন যে নিউমোনিয়াও হতে পারে নাকি, এবং সেপসিস প্রথমে ধারণা করতেছিলেন। এবং ব্লাড কালচার রিপোর্ট সাথে সাথে দিতে যাতে লেট না হয় অন্যান্য ট্রিটমেন্ট করা হয়েছে এবং রিকভারির দিকে। হ্যাঁ, তো এটাই আর কি। আমি আসলে খুব তাড়াহুড়ার মধ্যে, রুবেল ভাই কিছু বলেন যদি। থ্যাংক ইউ। আমি ডক্টর লন্নি ভাইয়ের মুখ থেকে যে প্রশংসা শুনেছি, আসলে শুনে খুবই ভালো লাগছে। আমি মূলত আসলে ডক্টর লন্নি ভাইয়ের এবং ভাবি এখানে আছেন, ওনাদের ভিডিওগুলো আমি মোটামুটি আমার দেখা হয়, আমি ওনাদের একজন ফ্যানই বলতে পারেন। তো বিশেষত উনি এখানে ভর্তি, মানে ওনার মেয়ে এখানে ভর্তি হওয়ার পর যখন আমি শুনেছি, তখন আসলে আমার একটা সৌভাগ্য হলো, আমাদের ফরাজি হাসপাতালে একটা সৌভাগ্য হলো যে ওনাদের মতো ব্যক্তিত্ব যারা সোশ্যাল ওয়ার্ক করেন বা সোশ্যাল এন্টারটেইনার, ওনারা যদি আমাদের হাসপাতালে আসে, তখন আমাদের তো আসলে একটা জিনিস থাকে যে সর্বোচ্চ সেবাটাকে ওনাদেরকে দেওয়া। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের ডক্টর নুরুল ইসলাম শিকদার স্যার, যিনি আন্ডার ভর্তি আছেন, উনি চেষ্টা করেছেন আমাদের ইনডোর মেডিকেল অফিসার বিন্দু যারা আছেন, সাথে আমাদের খালা ওয়ার্ড বয় যারা আছেন, এবং নার্সদের কথা বলতে হয় যারা প্রতিনিয়ত আসলে ট্রিটমেন্টের সাথে একেবারে সেবার সাথে সরাসরি সংযুক্ত। ওনারা সবসময় আসলে একটা রোগী মানে সুস্থ হওয়ার পিছনে একটা টিম ওয়ার্ক কাজ করে, একটা ডক্টর নার্স টোটালি একটা টিম ওয়ার্ক কাজ করে। তো আমরাও চেষ্টা করেছি, ফরাজি হাসপাতাল সবসময় চেষ্টা করে যে একটা টিম ওয়ার্কের মাধ্যমে একটা পেশেন্টকে গুড সার্ভিস দিয়ে সেটা সুস্থ করে বাসা পাঠানো, এটা আমাদের আসলে একটা মূল উদ্দেশ্য। তো আমি আসলে ডক্টর লনিবার মেয়ে ভর্তি আছে, আমাদের বাতিজি ভর্তি আছে, আমি তার সুস্থতা কামনা করি। আলহামদুলিল্লাহ সে অনেকটা রিকভারির পথে। আমি ডক্টর লনি ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ। ফরাজি হাসপাতাল লিমিটেডকে উনি সেবা নেওয়ার জন্য, স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য উনি চয়েস করেছেন, এটার জন্য ওনাকে আসলে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা আসলে বনশ্রীতে আছেন বা আশেপাশে আছেন, আপনারা অবশ্যই ফরাজি হাসপাতালের চিকিৎসা সেবার উপর অবশ্যই ভরসা রাখবেন। আমরা ডে বাই ডে নিজেদের চিকিৎসা সেবাটা আমরা ইমপ্রুভ করছি। আমাদের যদি কোনো ল্যাকিংস থেকে থাকে এবং আপাতত কোনো উপদেশ থেকে থাকে, অবশ্যই আপনারা জানাবেন যে জায়গাটা আমাদের পরিবর্তন করার দরকার, আমরা সেটাই অবশ্যই পরিবর্তন করবো এবং আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর থাকবো। আমি আবারও ডক্টর লনিবাস ভাবিকে ধন্যবাদ জানাচ্ছি। একটু কাছে আসো তুমি, টোরি একটু আসো। এই যে অনেক চিন্তায় ছিলাম
মানে এত সাপোর্ট না পেলে এখনো যে বিপদ পুরোপুরি কেটেছে তা না, ওকে বাসায় নিয়ে যখন রিলিজ করবে আবার আইভি দিতে হবে এবং সেই সাপোর্টগুলিও ভাই আমাদেরকে দিবেন। বাসায় দিবেন ইনশাআল্লাহ। এবং আমি ভেরি মাচ অনার যে উনি আমাকে এতখানি সম্মানিত করেছেন আর উনি আমাকে কি হেল্প করেছেন, আমি ওনার প্রতি বেশি স্যাটিসফাইড। এবং সবচেয়ে বড় কথা, আপনারা অনেকেই বাসার কাছাকাছি আছে বলে ফরজি হসপিটালকে হয়তো অনেকে ভাবতে পারেন যে একটু দূরেই যায়, কিন্তু আপনারা কিন্তু অনেক কোয়ালিটিফুল সেবা আপনারা এই হসপিটালে পাবেন। এবং আমি সেটাই বলছি, এখানকার নার্স থেকে শুরু করে মানে ব্রাদার থেকে শুরু করে ক্যারোলা যারা করেন তারা নার্স সবাই অনেক অভিজ্ঞ এবং রুম থেকে শুরু করে এভরিথিং ফ্যাসিলিটিস আমি স্যাটিসফাইড আর কি, এটুকুই বলতে পারি। আর ওনারা অনেক যত্নের সাথে হ্যান্ডেল করেছেন বলেই কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হয়েছে। তাছাড়া কিন্তু এত তাড়াতাড়ি এইরকম ফিভার নিয়ে রিকভার করা খুবই মানে আমি অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম যে ব্যাপারটা কি, সিআরপি এত বেশি জ্বর হচ্ছে 5.5-এর উপরে 6 হয়ে যাচ্ছে, আমি কি করব, আমি নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও অসহায় হয়ে যাচ্ছিলাম। কিন্তু ওনারা কিন্তু বিচলিত না হয়ে সব কথা গুরুত্ব দিয়ে খুব স্মার্টলি হ্যান্ডেল করছেন জিনিসটাকে। তো আমি অনেক স্যাটিসফাইড এবং ফরজের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর আপনারা সবাই ফরজি হসপিটালে আশা করি আসলে ভালো সার্ভিসই পাবেন। অনেক হসপিটালই ভালো, অবশ্যই ভালো, আমি বলবো না যে জাস্ট সম্পূর্ণ বেস্ট, কিন্তু এটাও অনেক ভালো এবং ডে বাই ডে ইমপ্রুভিং, এটা ইমপ্রুভ করছে। আর রুয়েল ভাই যথেষ্ট গুছিয়ে কথা বলেন এবং উনার যে প্রোফাইলটা, ওনার প্রোফাইল, আপনার নাম যে প্রোফাইলটা যেন কি নামে, পিয়াল হাসান রুবেল। পিয়াল হাসান রুবেল, ওখানেও কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর ভিডিও থাকে। এবং আমি একটা খুব সুন্দর ভিডিও দেখেছি আজকে, যে ওনারা একটা পরিকল্পনা নিয়েছেন ফরজি হসপিটাল থেকে, যে বলেন আপনি বার্থডে উপলক্ষে কেকটা দিয়ে কি জানো, আমাদের চেয়ারম্যান স্যার একটা থিম আছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের ডাক্তার আনোয়ার ফরজি ইমন স্যার, উনি ওনার জন্মদিনে এবং বিবাহ বার্ষিকীতে উনি কেক না কেটে উনি যে টাকাটা অফিসে ওই টাকাটা উনি একজন অসচ্ছল মানুষ যারা আসলে যারা একেবারে মানে দিন এনে দিন খায় অথবা ভিক্ষুক এরকম টাইপের লোকজনকে উনি অথবা ভ্যান গাড়ি অথবা রিক্সা অথবা দোকান দিয়ে উনি এভাবে উপহার দিয়ে উনি একটা অসচ্ছল মানুষকে সচ্ছল করেন। তো এটা একটা আমরা গত 1 মে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের জন্মদিন গিয়েছিল। এবার জন্মদিনও উনি একজন অসচ্ছল পরিবারকে উনি একটা ভ্যান গাড়ি এবং ফল কিনে দিয়ে উনি সচ্ছলতার জন্য মোটামুটি একটা উদ্যোগ গ্রহণ করেছেন। মানে এটা আমাদের চেয়ারম্যান স্যারের কাছ থেকে একটা আবার শিক্ষা, যে উনি ওনার জন্মদিনে এবং বিবাহ বার্ষিকীতে, এটা না বিবাহ বার্ষিকীতে আরেকটা জিনিস আছে যেটা আপনারা অলরেডি ডিবিসি নিউজ বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছেন, যে উনি ওনার বিবাহ বার্ষিকীতে যে কোনো একটা অসহায় মেয়েকে উনি বিয়ে দিয়ে এটা একটা ভালো একটা সমাজের মধ্যে একটা ভালো কাজ করেছেন। তো দুটো জিনিস আমরা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে শিখেছি, এক হচ্ছে জন্মদিনে কেক না কেটে কাউকে সচ্ছলতা উপহার দেওয়া, আরেকটা হচ্ছে ওনার বিবাহ বার্ষিকীতে উনি যে কোনো একটা অসহায় মেয়েকে বিয়ে দিয়ে তার একটা পাশে দেওয়ার ওনার শিক্ষাটা আমরা নিয়েছি, আমরা সেই কাজটা করছি। এবং এই ভিডিওগুলি আপনি পাবেন ওনার প্রোফাইলের নামটা যেন কি হবে, পিয়াল হাসান রুবেল। পিয়াল হাসান রুবেল ভাই। এবং উনার এই ভিডিওগুলি আজকে আমিও দেখলাম। আর আরেকটা কথা একটু পার্সিয়ালি বলে রাখি, উনি যিনি চেয়ারম্যান সাহেবের কথা বলছেন ইমন আর কি, উনি অবশ্যই রেসপেক্টেবল, কিন্তু আমার দিক থেকে কিন্তু অনেক ক্লোজ, কারণ আমরা স্কুল ফ্রেন্ড ছিলাম, আমরা একসাথে এক স্কুলে পড়েছি। এই যে ইমন, আমরা একসাথে এক স্কুলে পড়েছিলাম, তবে ওর সাথে আমার দেখা যোগাযোগ খুবই কম হয়, উনি তো এখন খুবই ব্যস্ত থাকে। তবে যাদেরকে হাতের কাছে পাচ্ছি ওনারা, আমি ওনাদের প্রতি গ্রেটফুল এবং সবসময় গ্রেটফুল থাকবো। ওনাদের যদি কখনো কোনো কাজে আমাদেরকে দরকার পড়ে, আমি অলওয়েজ নিবেদিত প্রাণ, এবং যা করেছে আমি পুরোপুরি স্যাটিসফাইড। আমি একটু আমার বেবির সাথে একটু কথা বলি। টপ্পা, এখন কেমন ফিল করছো বলো? আগের চাইতে ভালো। যখন আসছিল তখন তো উঠতেই পারছিলে না, মাথায় উঠাতে পারছিলে না, অনেক বমি হয়েছে, অনেক মাথা ঘোরাচ্ছিল, আগের চাইতে ভালো নাকি? এবং ক্যানুলা যখন করেছে তখন কি ব্যথা পেয়েছো বেশি বলো? হালকা পেয়েছে, এটা তো লাগবেই। তবে ওর একটা কমপ্লেন আছে, ডাক্তাররা খালি ওকে স্যালাইন দিচ্ছে আর ইনজেকশন দিচ্ছে, এটা তো তোমার ট্রিটমেন্টের জন্যই, তাই না? এটা না দিলে তো সুস্থ হতে পারতে না। আচ্ছা, এখন কি মানে মোটামুটি কি আগের চেয়ে সুস্থ নাকি বলো? এই যে ঘুরে ফিরে আবার ওই স্কুল যেতে চায়, ওদের একটাই আফসোস স্কুল যেতে পারছে না। এবং ও কিন্তু একটা জিনিস বলি, ও কিন্তু 105 ডিগ্রি জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছে, এবং এই কারণেই কিন্তু জ্বরটা বেড়ে গেছে। ওই যে ও বলছে যদি ক্যানুলা নিয়ে যাওয়া যেত পরীক্ষা দিতে আমি খুব খুশি হতাম। তো বুঝেন অবস্থাটা। এবং ওর কিন্তু আরেকটা খুব বড় প্রবলেম গেছে ভাই, জানেন? ও পরীক্ষা দেওয়ার সময় কিন্তু অজ্ঞান হয়ে যেতে নিচ্ছিল। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ও হাতড়িয়ে দেয়াল দেখে বাইরে এসে ও বলতেছিল যে মাম্মা করে চিৎকার ছিল। পরে যে কোনো একজনের হাত নাকি ধরেছে, পরে জ্বর নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল, এবং ওকে বলা হয়েছিল এই পরীক্ষার নাম্বার নাকি অ্যাড হবে। তো বাসায় রেস্ট নিতে পারতাম, এটা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল পরীক্ষাটা নাকি? ও গুরুত্ব দেয় বেশি, ও মোটামুটি প্লেসের মধ্যে থাকে, ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে। তো এরপরে যেটা হয়েছে, ও হাতড়িয়ে যাচ্ছিল, তারপরে একজনের হাত নাকি ধরেছে, পরে দেখে এটা ওর মারই হাত।
তারপরে ও অজ্ঞান হয়ে যেতে নিয়েছিল, ওর আম্মা মাথার মধ্যে পানি দিয়েছে, যখন একটু জ্ঞান ফিরেছে তখন আবার বলছে আমি রেনবোর মতো দেখছি কিন্তু আমি আবার যাবো, গিয়ে বাকি পরীক্ষা শেষ করেছে সে। তো এইরকম করার কারণেই হয়তো জ্বরটা বেড়ে গেছে। আর ও কিন্তু জ্বর ছিল কিন্তু ও রেস্ট নিয়েছিল, ওটা রিকভার হয়ে গেছে। রেস্ট না নিয়ে পড়েছে, না একটানা এত পড়েছে, বেশি খায়নি। প্রেশার নেওয়া যাবে না। যখন অসুস্থ অবশ্যই তখন তো যত্ন প্রয়োজন। সুস্থ থাকলে তো অবশ্যই পরবর্তীতে পড়ালেখা করতে পারবে, হ্যাঁ। পরীক্ষাও দিতে পারবে। তা আমি সবাইকে এটাই বলি, পড়ালেখাকে গুরুত্ব দেওয়া ভালো কিন্তু লাইফের চাইতে এত বেশি গুরুত্ব দেওয়া ভালো না। আমি ওকে এটাই বলি সুস্থ থাকার ট্রাই করো, পড়ালেখা করো, বাট পড়ালেখা মানে জীবনের জন্য পড়ালেখার জন্য জীবন না, এই জিনিসটা জাস্ট মাথায় রেখো। ও বলে কি আমি পড়ালেখার জন্য স্কুলে যাবো, এটা হলে আমি ইন্সপিরেশন পাই, ঠিক আছে, ওটার জন্য ইন্সপিরেশন পাওয়া ভালো কথা, বাট সাথে সাথে এটাও মনে রাখো যে না, সুস্থ থাকার জন্যই সুস্থ, পড়ালেখাটাও করতে হবে, কিন্তু এটাকে এত বেশি গুরুত্ব দিও না যে অসুস্থ হলেও পড়ালেখা করতে হবে। বুঝতে পারছো? জানি তুমি কিছুই বোঝো নাই, তুমি এখনো স্কুলে যেতে চাও, বুঝতে পারছো? হ্যাঁ, আগে তো বেঁচে থাকতে হবে, সুস্থতা তো আগেই দরকার। আমরা তো আগে সুস্থতা নিয়েই তো, মানে অসুস্থ শরীর নিয়ে তুমি ভালো কোনো পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষা বড় আরো খারাপ হবে। আর সম্ভবত ওর জ্বরটা কন্ট্রোলে আসেনি, ওই অসুস্থ অবস্থায় শরীরে বেশি প্রেশার দিচ্ছে, দৌড়াদৌড়ি করছে, এটার কারণে হতে পারে হয়তো। ঘুমাতেই পারেনি। না, এখন থেকে ওই জিনিসটা করতে হবে যে আগে সুস্থ হইতে হবে। এখন আমিও অনেক টেনশনে আছি, সামনে আবার জ্বরটা যদি বেড়ে যায় সমস্যা, একটু রেস্ট নিতে হবে বাসায় গেলে, একটু rest নিতে হবে। এটাই। আরো খাওয়া দাওয়া খুবই কম করে, ওকে পারতে খাওয়ানো যায় না। এটা বলা মানেই হচ্ছে বাবা আমাকে স্কুলে যেতে না, আমি স্কুলে যেতে দিব, বাট একটু রেস্ট নিতে হবে, এটাই। এই যে আবার রেগে যাচ্ছে, আমি কি ক্যানুলা নিয়েও স্কুলে যেতে পারবো? হুইল চেয়ারে আমাকে দিয়ে দাও, আমি হুইল চেয়ারে স্কুলে যাব। মানে এরকম একটা অবস্থা এটা হচ্ছে। অবস্থা থেকে এটা একটা গুড সাইন যে সেই স্কুলে যেতে চাই, স্কুল ভিজিট দিতে চায় না, এটা একটা গুড সাইন। বাট বিষয়টা হচ্ছে কি, আমাদেরকে আসলে আগে সুস্থ থাকতে হবে, বুঝছো বাবা? আগে তোমাকে এই যে তোমার জ্বর হয়েছে বা অন্য অন্য জিনিস হয়েছে, তুমি না খাওয়ার কারণে তোমার শরীরে যে স্ট্যামিনাটা, তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা কম ছিল। তার মানে তোমাকে বেশি করে খেতে হবে, বেশি করে যখন খাবে তখন কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়বে, তুমি অসুস্থ হবে না, স্কুলে যেতে পারবে। তার মানে আগে খাবার ঠিক রাখতে হবে। এবং এই সাজেশনগুলি কিন্তু খালি ওর জন্য না, সব শিশুদের জন্য এটা একটা থাকলো। আর আমার বেবির সাথে মানে ভাইয়ের একটা খুব সুন্দর স্মৃতি রাখার জন্য আমি আজকে আনলাম, যে ভাইকে সাথে থাকবো, একটা স্মৃতি থাকলো। আর আরেকটা জিনিস বলে যেতে চাই, ফরাজি হসপিটালে কিন্তু নিজস্ব মেডিকেল কলেজ সামনে হচ্ছে, ইনশাআল্লাহ। আশা করি অনেক ডাক্তার তৈরি হবে এখান থেকে, এই আর কি। মেডিকেল কলেজ ইনশাল্লাহ হবে। আমাদের একটা স্লোগান আছে যে আমরা পারি, আমরা পারবো। আমাদের একটা স্লোগান হচ্ছে যে সেবায় আন্তরিকতা বা মানবিকতা। আমরা হব টপ লেভেলে একটা হসপিটাল, এটা আমাদের একটা স্লোগান, আমরা এটাই করবো। আরেকটা স্লোগান যেটা খুব ভাইরাল, সবাই বলে উই কেয়ার আল্লাহ কিউরস। এই স্লোগানটা আসলে আমাদের মূলত, আসলে আমরা চেষ্টা করি আল্লাহ মূলত কিউর করে, এটা হচ্ছে আমাদের মূলত স্লোগান, আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা রুবেল ভাই, মুক্তা ভাইকে অনেক মিস করছি, উনি ব্যস্ত মানুষ, তবে আমার সাথে অনেক ভালো সম্পর্ক। আর আপনি যে আমাদেরকে আজকে এত লম্বা সময় দিলেন এবং আমার মেয়েকে আপনার নিজের মেয়ের মতো করে আন্তরিকতার সাথে যে ট্রিটমেন্ট করেছেন, ফুল হসপিটালের প্রতি আমি কৃতজ্ঞ, এবং সামনেও আশা করি আপনি আমাদেরকে এরকম ভাবে ভালো সেবা দিয়ে যাবেন। শ্যামল স্যার যদি জানেন যে আপনি স্যারের বেসমেন্ট এবং একই ইয়েতে পড়ছেন, অবশ্যই স্যার আপনার এটা দেখে খুবই খুশি হবে, এবং স্যার আপনার সাথে ও জানে, এমন জানে, ও ডে শিফটে ছিল, মর্নিং শিফটে ছিল কিলা গভর্নমেন্ট স্কুল, সেটাও বলে দিলাম। যাই হোক, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আর এবং ভবিষ্যতে যদি কখনো আমাদের কোনো প্রয়োজন আপনাদের হয়, জাস্ট জানাবেন, আমি অলওয়েজ আছি আপনাদের জন্য, আমরা সবাই ইনশাআল্লাহ আমরাও আছি আপনাদের পাশে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভটা তাহলে আছে ক্লোজ করি, টাটা। একটু টাটা দিয়ে দাও, থ্যাংক ইউ। দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে, আর যাতে অসুস্থর দিকে না যায়, ঠিক আছে? টপ্পা তুমি টাটা দিয়ে দাও, লিপি টাটা দিয়ে দাও। আচ্ছা, আমিও টাটা দিয়ে দিই, রুবেল ভাই একটু টাটা দিয়ে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, জি, সবার সুস্থতা মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ।